আচ্ছা, টপিকস হচ্ছে যে এক্সেলে যখন আমরা চাকরি করতে যাই বা এক্সেলে আসলে জব ইন্টারভিউতে কি ধরনের প্রশ্ন করা হয় সেগুলো নিয়ে ডিটেইলস বলবো আজকে আমরা। আপনি কি জব ইন্টারভিউ সম্পর্কিত যেকোনো গাইডলাইন পাচ্ছেন আজকে আপনাদের ভিডিওতে। যেমন আমরা আজকে কথা বলবো বিশেষ কিছু পদ নিয়ে। যেমন বিশেষ করে হচ্ছে কম্পিউটার অপারেটর পদটা। ঠিক আছে? বিভিন্ন প্রতিষ্ঠানে বিশেষ করে ডাটা এন্ট্রি রিপোর্টার হিসাবে বা হিসাবরক্ষক বা ফরম্যাটিং বা অটোমেশন কাজের জন্য এক্সেল ব্যবহার করা হয়ে থাকে। ঠিক সেইখানে আপনাকে এক্সেলে কি প্রশ্ন বা কি ধরনের প্রশ্নগুলো করতে পারে সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলছি। আশা করি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি খুব সহজেই ইন্টারভিউটা ক্র্যাক করতে পারবেন। আচ্ছা, আমরা ২ টা ভাগে ভাগ করে কথা বলব। একটা হচ্ছে কি আপনার ভাইবা কি ধরনের প্রশ্ন করতে পারে এবং কি ধরনের ফরম্যাটিং বা ফর্মুলা রিলেটেড প্রশ্ন করতে পারে সেটা নিয়ে আজকে আমরা কথা বলছি। ২য় নাম্বারটা পিডিএফ ব্যবহার করব। এই পিডিএফটা আপনাদের আমরা দিয়ে দিব। অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে বা কমেন্টের দেওয়া থাকবে। সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিজেরাও পড়তে পারবেন। প্রথমত আমরা ৫ টা বেসিক প্রশ্ন জিজ্ঞেস করে নিই। যেমন ধরেন এক্সেল কি? এটি কি কাজে ব্যবহৃত হয়? সেকেন্ডলি থাকে যে সেল, রো, কলাম কোনগুলো বা এগুলোর পার্থক্য কি বা কোনটিকে বলা হয়? আপনার উত্তরগুলো ডিসপ্লেতে দেখতেই পাচ্ছেন। সেখান থেকে আপনারা স্ক্রিনশট দিয়ে পড়তেও পারবেন। আশা করি পিডিএফটা পাচ্ছেনই আপনারা। তারপর হচ্ছে সেল রেফারেন্স। অর্থাৎ কি আমরা কত ধরনের সেলস রেফারেন্স ইউজ করতে পারি বা কি ধরনের সেলস রেফারেন্স গুলো থাকে, সেগুলোর নামগুলো কি, সেগুলো সম্পর্কে জানতে জিজ্ঞেস করতে পারে আপনাকে। এরপরে যে এক্সেল আমরা সেভ করি, এক্সেল সেভের যে ফরম্যাটটা আছে বা এক্সটেনশন যেটা আছে, সেটা আসলে কয়টা ফরম্যাট আমরা সেভ করে থাকি, এইটা প্রায় জায়গায় প্রশ্নটা করে। ঠিক আছে? আমরা প্রায় জায়গায় ভুল করে থাকি। এটা একটু ভালো মতন জেনে নেবেন। ঠিক আছে? কারণ এখানে আমরা ৪ টা ফরম্যাটিং দিয়েছি, ৪ টা ফরম্যাটিং এর আলাদা ব্যবহার আছে। সেটা একটু জানার চেষ্টা করবেন। ঠিক আছে? তারপরে ৫ম যদি আপনাদের জিজ্ঞেস করা হয় যে আপনার আসলে হাতের স্পিড কেমন? যেহেতু আমরা কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করব, সেহেতু কি হয় আমাদের হাতের স্পিডটা বেশি প্রয়োজন পড়ে। সেহেতু কমপক্ষে আমাদের ৪০ থেকে ৫০ হলে সবচেয়ে বেটার হয়। ঠিক আছে? এর থেকে বেশি হলে তো আলহামদুলিল্লাহ। আর যদি আপনি হাতের স্পিড বৃদ্ধি করতে চান তাহলে দৈনিক প্র্যাকটিস করতে হবে আপনাকে এবং কি একটা অনলাইন সাইটের কথা আমরা বলে দিয়েছি যেখান থেকে আপনি কি করতে পারেন কি আপনারও বেটার জানতে পারবেন। এরপর আসি আমরা ফর্মুলাতে। এখন ফর্মুলার জন্য আমরা কি করব? আপনাদের কিছু ফর্মুলা দেখিয়ে দিচ্ছি এবং কি সেগুলো ব্যবহার আমরা দেখাচ্ছি। যেমন ফার্স্ট যে ফর্মুলার কথা বলতেছি সেটা হচ্ছে সাম বা সাব টোটাল। ২ টা আলাদা ফাংশন। একটা হচ্ছে সামের ফাংশন, আরেকটা হচ্ছে সাব টোটালের ফাংশন। এখন যদি আমরা একটু কথা বলি এটা নিয়ে তাহলে আমরা একটু এক্সেলে যাই। যেমন সাম কি করে? সাম করে হচ্ছে আপনাকে কোনো কিছু আপনি দিয়েছেন সেটা টোটাল বের করে দিবে হচ্ছে সাম। যেমন ধরেন আমি এটা টোটাল চাচ্ছি। তাহলে আমি কি করছি? ইকুয়াল সাম এটাকে সিলেক্ট করেছি এবং কি এটাকে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে এন্টার দিয়েছি, টোটাল চলে আসছে। সাবটোটালে কি করছি? আমরা সেম কাজই করেছি কিন্তু সাবটোটালের পার্থক্যটা আসলে কোথায়? যেমন আমরা এখানে ফিল্টার করছি। আমার বস বলল যে আসলে আমি সব ডিটেইলস দেখতে চাচ্ছি না। আমি দেখতে চাচ্ছি যে ব্যানানা কত জায়গায় আছে বা ব্যানানা আমার টোটাল কত আসতেছে। সাপোজ আমার ব্যানানা এখানে একবার আছে, আপনার এখানে বিভিন্নবার থাকতে পারে বা অনেকবার থাকতে পারে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? একটাকে সিলেক্ট করে দিচ্ছি। ফিল্টার কিভাবে করি আমরা? এখান থেকে আমরা ফিল্টার সিলেক্ট করে দিই। যে রোটা লাগবে সেই রোটা সিলেক্ট করে আমরা ফিল্টার দিয়ে দিই। ঠিক আছে? এখন ফিল্টার সিলেক্ট করা আছে আমার। ফিল্টার থেকে আমি শুধু কি করলাম? ব্যানানা দিলাম। তাহলে দেখেন কি আমার এখানে কিন্তু সাবটোটালের যে ফর্মুলাটা ছিল সেটাতে কিন্তু আমার চলে আসছে। টোটালটা আমি দেখতে পাচ্ছি। ধরুন এখানে ৪-৫ টা ঘর থাকবে, সেই ৪-৫ টা ঘরের কি করবে? সে আমাকে টোটাল দিয়ে দিবে। সেটা কি সাবটোটালের মাধ্যমে পাবো। কিন্তু যখন আমি সাম ব্যবহার করি তখন কিন্তু সেটা আমার হচ্ছে না। কেন? দেখেন কি সামের যে ঘরটা ছিল সেটা কিন্তু আমার হাইড হয়ে গেছে। এবং এখানে যদি আপনারা খেয়াল করেন সেটা বুঝতেই পারবেন। আবার যদি আমি সবগুলো বের করি, সবগুলো অন করে দিলাম, তাহলে দেখেন কি সাবটোটালটা আমার আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর যদি আমরা যাই, তারপর আমরা বলতেছি কি ইফ ফাংশন ব্যবহার করে। ইফ ফাংশন ব্যবহার করে আমাদের অনেক সময় তুলনা ব্যবহার করতে বলা হয় ইফ ফাংশন দিয়ে বা বিভিন্ন ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। যেমন ইফ এখানে আমরা বলতেছে যে আসলে কে পাস করছে। ঠিক আছে? সেটা যদি আমরা বের করতে চাই সেখানে কিন্তু খুব সহজে আমরা ইফের যে ফর্মুলাটা আছে সেটা ব্যবহার করতে পারতেছি। যেমন যদি খেয়াল করেন আপনি এখানে যে এইখানে কি করতেছি আমরা ফর্মুলাটা দেখতে পাচ্ছি। এখানে আমার ফর্মুলাটা যদি আপনি খেয়াল করেন দেখতে পাবেন। ওকে? এখন আমরা যে ফর্মুলাটা ফালাচ্ছি সেটা কি বলছি যে ইফ যদি আমার টোটাল মার্ক যে মার্কটা আছে সেটা যদি ৫০ এর কি হয় বেশি বা সমান হয় তাহলে সে করবে পাস করবে, অন্যথায় কি করবে সে ফেল করবে। এখানে দেখি যেগুলো ৪৫ এর নিচে আছে সেগুলো কি করছে সে ফেল দেখাচ্ছে, যেগুলো ৫০ এর নিচে আছে।
ঠিক আছে? এইভাবে কি করতে পারি আমরা ইফ এর ফর্মুলাটা ব্যবহার করতে পারি এবং কি সাধারণত আমাদের ইন্টারভিউতে এটা দেখতে চায়। এখানে আপনারা সেটা দেখতে পাচ্ছেন। তারপর আমাদের বলা হয় যে VLOOKUP বা SLOOKUP এর মধ্যে পার্থক্যটা কি বা কোথায় আমরা ব্যবহার করে থাকি? VLOOKUP আর SLOOKUP এর পার্থক্য আপনার ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন যে এটা উল্লম্ব বরাবর ডাটা খুঁজে বের করতে সহায়তা করে। এটা হচ্ছে অনুভূমি বরাবর ডাটা অর্থাৎ এটা কলাম বরাবর করবে, একটা হচ্ছে রো বরাবর করবে। এইভাবে আপনি কি করবেন ডাটা বের করতে সহায়তা করবে। ঠিক আছে? এখানে ফাংশনটা দেখলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন সেটা। যে এই যে আমরা কি ইউজ করি? কলাম ইউজ করি আর এই ইউজ করি আমরা রো ব্যবহার করি। রো এক জায়গায়, কলাম এক জায়গায়। ঠিক আছে? যদি আমরা একটু ব্যবহার দেখি যে XLOOKUP এ চলে আসলাম। যদি আমরা এখানে ঠিক করতে যাই তাহলে দেখেন কি এট ফার্স্ট আমরা বলতেছি যে এখানে রেজাল্টটা বের করতেছি। সেজন্য আমি কি করছি ইকুয়াল VLOOKUP ডি অর্থাৎ কি আমার কোনটা লাগবে লুকআপ ভ্যালু যে আমি এখানে যেটা দিব সেটা আমাকে তারা টেবিল থেকে খুঁজে বের করবে যে এইটা আমাকে সার্চ করে দেখাবে তিনি। সেজন্য কি করবো আমরা লুকআপ ভ্যালু দিচ্ছি যেটা আপনি এখানে কিন্তু দেখতে পান না যে এখানে যদি আপনি খেয়াল করেন সেটা কিন্তু দেখতে পাবেন যেখানে নিচে ডেটাতে দেওয়া আছেন লুকআপ ভ্যালু। তারপর আমরা কি করি টেবিলটাকে সিলেক্ট করি, টেবিলটাকে সিলেক্ট করার পরে যে আসলে কত নাম্বার সিরিয়ালে আমার এটা আছে সেটা আমরা সিলেক্ট করি। ঠিক আছে? কত নাম্বার, ঠিক আছে, যে কলাম ইন্ডেক্স নাম্বার। তারপর যদি না হয় তাহলে ফি আসবে, ফলস আসবে, যদি ঠিক হয় তাহলে কি আসবে অ্যান্সারটা আমাকে দেবে। ঠিক আছে? ওকে, দিয়ে আমরা এখানে যদি যেটা চেঞ্জ করি সেটা কি করে আমরা এখানে দিয়ে দিই। যে ধরুন আমি এখানে দিলাম 104, তাহলে এখানে কি চেঞ্জ হচ্ছে, যদি 105 দিই তাহলে কি হবে চেঞ্জ হবে। যদি আমি এটা ভিন্ন দিয়ে দিই যে আমি কি করলাম 108 দিয়ে দিলাম তাহলে দেখেন কি তিনি কত ডেটা পাচ্ছে না। ঠিক আছে? এটা কি করে আমাদের লুকআপ ভ্যালু বা এইচ লুকআপের কাজ করে থাকি আমরা। দুটার ভিতরে পার্থক্য আমরা বললাম আপনাদেরকে। আচ্ছা, তারপর কি আসে কাউন্ট বা কন্টা ফাংশনের ব্যবহার অনেক সময় জিজ্ঞেস করে আমাদেরকে। দুটার মধ্যে পার্থক্য কি? কাউন্ট কি করে শুধু সংখ্যা গণনা করে, শুধু কি করে সংখ্যা গণনা করে, আর কন্টা কি করে সংখ্যা সহ অক্ষরযুক্ত সকল তথ্য গণনা করবে। যদি আমরা একটু দেখি ব্যবহারে, যেমন ধরেন এখানে আমরা দুইটা ব্যবহার করেছি, জুম করি আমরা একটু। এখানে দেখেন কি আমার এখানে দেওয়া আছে কি যে ঘর দেওয়া আছে, যে একটা ঘর নাম্বার দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে, একটা ঘর ফাঁকা আছে, নাম্বার দেওয়া আছে, টেক্সট দেওয়া আছে। এখন যদি কাউন্টে আসি তাহলে দেখেন কি আমি সেই একই ঘর সিলেক্ট করেছি কিন্তু আমাকে দেখাচ্ছে কি এটা 3, কারণ 3টাতে কি আছে সংখ্যা আছে, নাম্বার আছে। সেজন্য কি করতেছে সে আমাকে 3 দেখাচ্ছে, কিন্তু যখন আমি কন্টার ফর্মুলা ইউজ করেছি তখন কি দেখাচ্ছে সে আমাকে 4টা ঘর দেখাচ্ছে। 5টা ঘরের ভিতরে কি আছে 4টা ঘরে ডেটা আছে, একটাতে কি আছে টেক্সট আছে, সেটা সহ সে কি করেছে কাউন্ট করেছে। এটা কি কন্টার আর হচ্ছে কাউন্টের মধ্যে পার্থক্য এবং কি প্রায় জায়গায় প্রশ্নটা করা হয়ে থাকে। তারপর আসি কি লেফট রাইট মিডিয়াম ফাংশন কিভাবে ব্যবহার করা হয়। যেমন এখানে বলা হয় যে আসলে আমি যে টেক্সটটা ব্যবহার করেছি সেটার প্রথম 3 অক্ষর দেখান বা শেষ 3 অক্ষর দেখান বা মাঝখান থেকে কি 3 নাম্বার অক্ষর থেকে 5 নাম্বার অক্ষর পর্যন্ত আমাকে দেখান। যদি এরকম আপনাকে বলা হয় সেক্ষেত্রে আমরা কি করে থাকি যে টেক্সট ফাংশন আমরা বলে থাকি। এখানে যেমন দেওয়া আছে কি এক্সেল মাস্টার। ঠিক আছে? এক্সেল যখন মাস্টার আমরা সার্চ করেছি তখন আমরা বলে দিয়েছি যে লেফট অর্থাৎ কি বাম পাশ থেকে কি করবে সে এই ঘরে A2 তে কি করবে, A2 তে কি করবে আমাকে 5টা ঘর দেখাবে সে। সে আমাকে 5টা ঘর দেখাবে, সেজন্য কি করছে সে প্রথম থেকে কি করছে বাম পাশ থেকে 5টা ঘর সিলেক্ট করেছে। তারপর বলছি আমরা রাইটে যে এই পাশে সে করবে 3টা ঘর, অর্থাৎ কি ডান পাশ থেকে সে 3টা ঘর সিলেক্ট করেছে, 3টা লেটার দেখাচ্ছে আমাকে। ঠিক আছে? এখানে যদি আপনি খেয়াল করেন সহজে বুঝতে পারবেন। এরপরে আমরা বলতেছি যে কি করবে সে 3 নাম্বার ঘর থেকে সে আমাকে কি করবে 4টা লেটার দেখাবে। যে মিডিয়াম ব্যবহার করছি কি যে এই ঘর থেকে 3 নাম্বার লেটার থেকে সে আমাকে কি দেখাবে 4টা লেটার দেখাবে। ঠিক আছে? যেহেতু আমি 3 আগে দিয়েছি কি বুঝবে সে 3 নাম্বার থেকে সে গণনা শুরু করবে এবং কত পর্যন্ত 4 পর্যন্ত। ঠিক আছে? এখানে দেখেন কি ফাংশনটা দেওয়া আছে যে স্টার্ট নাম্বার এবং কি দেওয়া আছে নাম্বার ক্যারেক্টার, যে কোথা থেকে শুরু করবে এবং কয়টা। আশা করি বুঝতে পেরেছেন। তারপর যদি আমরা যাই টেক্সট জয়েন্ট, টেক্সট জয়েন্টের কাজ লাগে আমাদের। টেক্সট জয়েন্টে যদি আমরা যাই চলে আসলাম টেক্সট জয়েন্টে। এখানে কি করি আমরা যে 2টা ঘরে ডেটা থাকে সেটাকে আমাদের কি করতে হয় জয়েন করতে হয়। সেখানে আমরা 2টা ফাংশন ইউজ করতে পারি, সেই 2টা এখানে দেখতে পাচ্ছেন আপনারা। তারপর কি করতে পারে আপনাকে যে জিজ্ঞেস করতে পারেন ডেটা ফরম্যাটিং করতে হয় কিভাবে, অর্থাৎ কি ডেটা আপনাকে হাইলাইট করতে বলতে পারে, লো লাইট করতে বলতে পারে, এরকম মানে করতে বলতে পারে। ঠিক আছে? যে 50 এর বেশি যে ডেটাগুলো আছে সেগুলো সবুজ কালার করতে। ঠিক আছে? কোথায় যাবো আমরা হোম, তারপর কোথায় যাব কন্ডিশন ফরম্যাট, তারপর হচ্ছে হাইলাইট সেল, ঠিক আছে, রোল, তারপর হচ্ছে গ্রেটার দেন লেস দেন সেগুলো আপনি নিতে পারবেন।
কিভাবে? আমরা যদি কোনো ডেটাতে চলে যাই, যেখানে আসলাম, এখানে আসার পর আমরা কোথায় যাব? কন্ডিশনে চলে যাচ্ছি। কন্ডিশনে যাওয়ার পর তো বলছে আমাকে হাই যেতে বলছে। কি বলছে? গ্রেটার দেন বা লেস দেন যেইটা আপনি নিতে চান সেইটা এখানে আসতে। যে দিলাম কত? আমাদের 50 দিলাম আমরা। ঠিক আছে? এখান থেকে আমরা কালার চয়েস করতে বলছে। আমি দিলাম কি? গ্রিন কালার। ঠিক আছে? যেটা উনারা বলছে। যে সিলেক্ট করে দিলাম। দিয়ে করলাম কি? ওকে প্রেস করে দিচ্ছি। বা আপনি সবগুলো সেলকে সিলেক্ট করলেন, সিলেক্ট করে আমরা কি করতেছি? ফরম্যাটিং দিয়ে দিচ্ছি। দিয়ে কত আসবে? 50 এ যদি 50 এর উপরে যেগুলো আছে গ্রেটার দেন 50 তাহলে কি হবে? সেগুলো সবুজ হবে। আর দেখেন কি আমার 50 এর উপরে যেগুলো ছিল সেগুলো কি হচ্ছে? সবুজ কালার করে দিচ্ছে তারা। ঠিক আছে? আর বাকিগুলো কি আছে দেখেন কি কোনো কালার দেয়নি। আপনি চাইলে ২ টা ৩ টা ফরম্যাটিং ইউজ করতে পারেন। ঠিক একই রকমভাবে। ঠিক আছে? এখান থেকে বিভিন্ন ইয়াতে ইউজ করতে পারবেন আপনি। ঠিক আছে? ফরম্যাটিংটা জিজ্ঞেস করে মানুষ অনেক সময়। তারপর বলছে কি? শর্ট বা ফিল্টারের ব্যবহার বলতে পারেন। শর্ট কি? যে বড় থেকে ছোট সাজাতে বলতে পারে বা ফিল্টার ব্যবহার করতে বলতে পারে। আমরা ফিল্টার কিন্তু আমরা প্রথমত দেখলাম যে ১ম ঘরে যখন আমরা কাজ করলাম, তখন আমরা ফিল্টার ব্যবহার করে দেখাইছি আপনাদেরকে। যে আপনি যদি ফিল্টার ব্যবহার করতে চান তাহলে কি করবেন? আপনি যে এখানে গেলাম, যে আমরা কি করতেছি? শুধু ফিল্টারে ক্লিক করতেছি। তাহলে কি আসলো? সে ফিল্টার পেয়ে গেল। এরপর আমরা কি করতে পারি? শর্ট করতে পারি। শর্ট কি? যে এই যে সিরিয়াল নাম্বার অনুসারে কিন্তু এটা সাজানো নাই। যদি সিরিয়াল নাম্বার অনুসারে সাজাতে চাই যে A, B, C সেগুলো আমরা এখানে করতে পারি। সেটা যদি আমরা কি করি? এখান থেকে সরাসরি করে দিই। তাহলে দেখেন কি খুব সহজে কিন্তু সেটা হয়ে যাচ্ছে। যে ১ম এ J, তারপরে K, R, S, T ঠিক আছে? এরকমভাবে সেগুলো সাজায় দিচ্ছে। যে আমরা এখানে দেখি। এখানে যদি আমি ইউজ করি যে এখানে গেলাম যে শর্ট তাহলে দেখেন কেমন সাজায় দিচ্ছে তারা সুন্দরভাবে। এরকম কিছু প্রশ্ন আমাদের করতে পারে। এবং কি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে এক্সেলের শর্টকাট কিবোর্ড কমান্ডগুলো। এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করতেছি শেষের দিকে। এটা অনেক বড় টপিকস তো সেজন্য। তারপর আপনাকে জানতে পারে কি বিশেষ কিছু এক্সেলের চার্ট যে কিভাবে আপনি চার্ট তৈরি করবেন সেগুলো। যদি পিভট সম্পর্কে আপনার কোনো ইনফরমেশন থাকে বা জানা থাকে সেটা বা পিভট সম্পর্কে আপনি কি করতে হবে? আগে জেনে নিতে হবে। সেটা সম্পর্কে আমরা একটা ডিটেইলসে ক্লাস দেব আপনাদেরকে। সেখান থেকে আপনারা জানতে পারবেন। ঠিক আছে? কন্ডিশন ফরম্যাটিং যেটা আমরা কিছুক্ষণ আগে দেখালাম আপনাদেরকে। যে আপনারা কি করতে পারেন? কাজ দিতে পারেন। যে শর্ট দেখালাম, তারপর হচ্ছে দেখালাম। কন্ডিশন ফরম্যাটিং যে এখান থেকে আমরা কিন্তু কন্ডিশন ফরম্যাটিংটা দেখাই দিচ্ছি আপনাদেরকে। ওকে। যে আরো কিছু অতিরিক্ত জিজ্ঞেস করতে পারেন। শুধু আপনি যে এক্সেলে পরীক্ষা দিতে গেছেন যে আপনাকে এক্সেলে জিজ্ঞেস করবে তা কিন্তু নয়। তার সাথে কি করতে হবে? আপনাকে এক্সট্রা কিছু জিজ্ঞেস করতে পারেন। যেমন হচ্ছে দ্রুত ডাটা এন্ট্রি বা ফাইল ম্যানেজমেন্ট কিভাবে করতে হয়, সেটার RAM কিভাবে ঠিক রাখতে হয়, কিভাবে মুভ করতে হয়, কিভাবে কপি করতে হয়, কিভাবে ব্যাকআপ ফাইল রাখতে হয়, এগুলো জিজ্ঞেস করতে পারে আপনাকে। সেগুলো সম্পর্কে একটু ডিটেইলসে জানার চেষ্টা করবেন। তারপরে বলছে কি যে ওয়ার্ড সম্পর্কে আপনাকে জানতে হবে, পাওয়ার পয়েন্ট সম্পর্কে বেসিক ধারণা রাখতে হবে। ঠিক আছে? যখন অফিস রিপোর্টিং করবেন তো তখন থেকে ওয়ার্ডেও কিছু লেখার প্রয়োজন পড়তে পারে। সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? ওয়ার্ড সম্পর্কে বা অফিসের রিপোর্ট বা প্রেজেন্টেশন সম্পর্কে কিছুটা আপনাকে ধারণা রাখা লাগবে। তারপরে এক্সেল অটোমেশন এটা আসলে অপশনাল। যদি আপনি জানেন এটা আপনি জানাবেন এইটার পয়েন্ট। সাজেশন অ্যান্ড টিপস পালা যে আপনাকে কি করতে হবে? অনলাইনে বেশি, বেশি টেক্সট দিতে হবে। ঠিক আছে? এতে কি করতে পারবেন আপনি খুব সহজে নিজেকে এক্সপার্ট তৈরি করতে পারবেন। উপরে যে প্রশ্নগুলো বললাম সেগুলো মুখস্থ করতে হবে, হাতে কলমে প্র্যাকটিস করতে হবে, যেটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এবং কি দ্রুত কিবোর্ড কমান্ডগুলো ইউজ করতে হবে এবং কি যদি স্পিড স্কিল বৃদ্ধি করতে চান তাহলে আপনি অবশ্যই এই সাইটটা ব্যবহার করতে পারেন। তাহলে এখন চলুন আমরা কিবোর্ড শর্টকাটগুলো একটু জেনে নিই। কিবোর্ড শর্টকাট, বেসিক কিবোর্ড শর্টকাট যেমন Ctrl+N নতুন ফাইল তৈরি করে, Ctrl+O আগের ফাইল ওপেন করে। ঠিক আছে? Ctrl+S ফাইল সেভ করে, Ctrl+P প্রিন্ট করে, Ctrl+W যে ফাইল ক্লোজ করে দেয়, Ctrl+Z যেটাকে আমরা আনডু বলে থাকি এবং কি যেটা মনে হচ্ছে আমাকে আগের ধাপে নিয়ে যাবে। আমি একটা কাজ করেছি, ভুল হয়েছে, আমি আগের ধাপে যেতে চাচ্ছি সেটা করতে পারবে। তারপর YG যে আমি ভুলে আগের ধাপে চলে গেছি, আমাকে আবার পুনরায় ইয়াতে আসতে হবে। সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন। তারপর হচ্ছে সিলেকশন বা নেটিভিগেশন যেটা আছে যেমন Ctrl+A অল সিলেক্ট, Ctrl+Shift+Arrow যে বর্তমান ডেটার রেঞ্জ থেকে আপনি সিলেকশন করতে পারবেন, Ctrl+স্পেস সম্পূর্ণ কলাম সিলেক্ট, তারপর হচ্ছে Shift+স্পেস সম্পূর্ণ রো সিলেক্ট, তারপরে Shift+Home প্রথম সারির A থেকে সিলেক্ট করবে চলে যাবে বা ইন্ডে ক্লিক করলে কি হবে সেটা চলে যাবে। তারপর হচ্ছে আপনি Ctrl+Arrow ইউজ করতে পারেন সিলেকশনের ক্ষেত্রে, এগুলো সবগুলোই আর কি। তারপর হচ্ছে ডাটা এন্ট্রি বা এডিটিং এর ক্ষেত্রে যেমন F2 সেল এডিট করতে পারবেন আপনি। তারপর হচ্ছে কন্ট্রোল ইন্টার সেলের মধ্যে নতুন লাইন তৈরি করতে পারবেন। Ctrl+D ঠিক আছে উপরের সেলের মান নিচে কপি করতে পারবেন। Ctrl+R যে বাম দিকের সেলেরটা কি করতে পারবেন ডান দিকে নিতে পারবেন আপনি। Ctrl+ক্লোন বর্তমান তারিখ ইনপুট করতে পারবেন।
তারপর হচ্ছে কন্ট্রোল ক্লোন অর্থাৎ বর্তমানে সময় ইনপুট করতে পারবেন। তারপর হচ্ছে গিয়ে আপনার হচ্ছে কন্ট্রোল উপরের ফরম্যাটিংগুলো কপি করতে পারবেন। তারপর হচ্ছে কন্ট্রোল এফ সার্চ করতে পারবেন। তারপর কন্ট্রোল ইএস মানে কন্ট্রোল এইচ ফাইন্ড বা রিপ্লেস করতে পারবেন। শিফট কন্ট্রোল এল ফিল্টার চালু করতে পারবেন, ফিল্টার বন্ধ করতে পারবেন। ঠিক আছে, অল্টার এ আস্তে আস্তে ডাউনের দিকে যেতে পারবেন। ঠিক আছে, তারপরে আরও কিছু ফরম্যাটিং আছে যেমন ফরম্যাটিং রিলেটেড। ঠিক আছে, কন্ট্রোল ওয়ান ফরম্যাট সেল উইন্ডোজ ওপেন করবেন। তারপরে কন্ট্রোল বি টেক্সট বোল্ড করতে পারবেন, কন্ট্রোল আই টেক্সট ইটালিক করতে পারবেন, কন্ট্রোল ইউ টেক্সট আন্ডারলাইন করতে পারবেন। অল্টার এইচ এ টেক্সট কী করতে পারবেন, অ্যালাইন করতে পারবেন। তারপর হচ্ছে শিফট কন্ট্রোল ডলার সাইন কারেক্ট ফরম্যাটিং দেওয়া হবে। তারপর হচ্ছে কন্ট্রোল শিফট পার্সেন্টেজ আপনি পার্সেন্টেজ ফরম্যাটিং করতে পারবেন। তারপর হচ্ছে ফর্মুলা এবং কি ক্যালকুলেশনের ক্ষেত্রে যেমন যদি আমরা অল্টার ইকুয়াল চাপি তাহলে কি আসবে, আমাদের অটোমেটিক সাম অপশনটা চলে আসবে। 4 চাপ দিলে কি আসবে, আমার যে আমি ফিক্সড টেবল করতে চাই সেটা ফিক্সড টেবল করতে পারবো আমরা। তারপর যদি আমরা কিছু ঠিক করতে চাই সেটা করতে পারবো। তারপর হচ্ছে F9 ফরম্যাটিং ক্যালকুলেশন করতে পারবো, আমরা ক্যালকুলেটর করতে পারবো আর কি। তারপর যদি কন্ট্রোল আমরা পেজ আপ বা ডাউন ইউজ করি তাহলে শিট পরিবর্তন করতে পারবো। ঠিক আছে, যেমন অনেকগুলো শিট ইউজ করে থাকি, যেমন আমরা যদি দেখে আপনাদেরকে যে আমি অনেকগুলো শিট ইউজ করেছি, যদি আমি এখানে ইউজ করি যে কন্ট্রোল আপ ফর ডাউন তাহলে কি করতে পারবো, আমি এটা ইউজ করতে পারবো যে আপের পরে চেঞ্জ হবে আস্তে আস্তে কন্ট্রোল চেপে ধরে। ঠিক আছে, তারপর হচ্ছে শিফট F11 যেটাতে আপনি নতুন শিট যোগ করতে পারবেন। তারপর হচ্ছে কন্ট্রোল EL যেটাকে শিট ডিলিট করতে পারবেন। তারপর হচ্ছে অল্টার এইচ ও এইচ শিটের নাম পরিবর্তন করতে পারবেন। ঠিক আছে, এছাড়াও বেশ কিছু যেগুলো বিশেষ করে জিজ্ঞেস করা হয়ে থাকে সেটা কি কন্ট্রোল জেড, কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল এস এবং কি F2 কন্ট্রোল অ্যারো এবং কি শিফট কন্ট্রোল এল ফিল্টার চালু বা বন্ধ করা এবং কি সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি আমরা হচ্ছে অল্টার ইকুয়াল। ঠিক আছে, যে অটো ফাংশন মানে অটো সাম। ঠিক আছে, এইটা ছিল আমাদের কি যে হচ্ছে বেসিক লেভেলে যারা আমরা কম্পিউটার অপারেটর হিসাবে কোথাও ইন্টারভিউ দিতে যাব তাদের ক্ষেত্রে। আমরা আস্তে আস্তে অ্যাডভান্স যারা কম্পিউটার কাজ করতে চাবো আমরা এক্সেলে, তাদের আসলে কি ইন্টারভিউ হয়ে থাকে, যেমন আই ডিপার্টমেন্ট, তারপরে ধরেন হচ্ছে ফিনান্স বা অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট, আনুষ্ঠানিক যে ডিপার্টমেন্টগুলোতে হয়ে থাকে সেগুলোতে কি হয়ে থাকে সেগুলো আমরা দিব ইনশাল্লাহ। তাহলে সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ক্লাস এতদিন, পরের ক্লাস সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।